হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের পরীক্ষার প্রিপারেশনকে খুব সুন্দরভাবে তোমরা কিন্তু এগিয়ে নিয়ে চলেছো। দেখো, এর আগে আমরা ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কিছু সাজেশন নিয়ে এসেছিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে। আর এইভাবে সাজেশনগুলো পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আজকে আমরা নিয়ে এসেছি ইতিহাসেরই একটা সাজেশন, সেটা হচ্ছে 2য় নম্বর অধ্যায়। এইগুলো যে আমি বলবো, দেখো সমস্ত কিছু তোমাকে পড়ে কিন্তু যেতে হবে, কিন্তু তার মধ্যে থেকে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যেগুলো না করে গেলে নয়, সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই করে যেতে হবে। আর সেরকমই আজকে একটা সাজেশন, খুব গুরুত্বপূর্ণ সাজেশন। ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো চলো শুরু করি আজকে পরের অধ্যায়ের ঐতিহাসিক সাজেশন সম্পর্কে। দেখো, আজকে আমরা যে 2য় অধ্যায়, যে সংস্কার, বৈশিষ্ট্য এবং পর্যালোচনা, এই নিয়ে কিন্তু কিছু কোশ্চেন আমরা আলোচনা করবো, যেগুলো তোমাকে পরীক্ষা হলে করে দিতে হবে। দেখো, প্রথমে আমরা আলোচনা করছি বড় প্রশ্নগুলো 8 নম্বরের। দেখো, প্রথমে রয়েছে, দেখো যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা রয়েছে না, হিন্দু পেট্রিয়ট পত্রিকা দিতে পারে, তার সম্পর্কে লিখো অথবা তার সমাজচিত্র কিন্তু আলোচনা করে দিতে পারে। এবং হুতম পেঁচা নকশা এবং গ্রাম বার্তা প্রকাশিকা, এগুলো তোমাকে করে যেতেই হবে। তারপরে হচ্ছে বামা বোধিনী পত্রিকা। এরপরে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। এটা বিভিন্নভাবে দিতে পারে, যে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্রের অবদান আলোচনা করো, অথবা দিতে পারে সমাজ সংস্কারের অবদান হিসেবে ঈশ্বরচন্দ্রের অবদান, অথবা দিতে পারে যে বিধবা বিবাহের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্রের অবদান। বিভিন্ন ভাবে দিতে পারে। এই জন্য আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা এমন ভাবে পড়বো, প্রত্যেকটা পয়েন্টকে কিন্তু আমরা রাখবো, যাতে ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এলে বিধবা বিবাহ এলে লিখতে পারবো, নারীর ক্ষেত্রে যদি তার ভূমিকা আছে সেটাও লিখতে পারবো, সমাজ সংস্কারের অবদান এলেও কিন্তু লিখতে পারবো। সেইভাবে কিন্তু তোমাকে প্রশ্ন উত্তরটা রেডি করে রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো যে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের অবদান কিন্তু। আর হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, ডিরোজিও এবং তার নববঙ্গ আন্দোলন, এগুলো কিন্তু তোমাকে বড় প্রশ্ন হিসেবে করে দিতে হবে। আর হচ্ছে মেকলে মিনিট বা উডের এই যে নির্দেশনামা, আর হচ্ছে তোমার বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান। কিন্তু তার মধ্যে থেকে আমি বলে দিচ্ছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় খুব গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে এই পত্রিকাগুলো রয়েছে। আর নারী সমাজের ক্ষেত্রে কিন্তু দিতে পারে ঈশ্বরচন্দ্রের অবদান। এরপরে এগুলো হলো 8 নম্বরের কোশ্চেন করতে হবে। এরপরে দেখো আমরা 2 নম্বরের কোশ্চেন গুলো করবো, যে 2 নম্বরের এই অধ্যায় থেকে 2 নম্বরের কি কি করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে যে হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন। খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য, যে হরিনাথকে কাঙাল হরিনাথ বলা হয় কেন। তারপরে দেখো চিনিয়ে পড়া নীতি, খুব গুরুত্বপূর্ণ, এটা 2 নম্বরের জন্য এটা করতেই হবে। এটা না করে গেলে পরীক্ষার হলে ঢুকাই যাবে না, এরকম একটা ব্যাপার, যে চিনিয়ে পড়া নীতি বলতে কি বোঝো, করতেই হবে। তারপরে দেখো মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কি, এবং প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কি বোঝো, এটা করতে হবে। তারপরে যেটা গুরুত্বপূর্ণ, এটাই না করলে পরীক্ষার হলে ঢুকে যাবে না, যেটা হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী কারা। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন, 2 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে দেখো স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়, উডের ডেসপেচ কি, তারপরে যে উডের নির্দেশনামা, এই যে 2টা সুপারিশ, সেটাকে উল্লেখ করতে হবে। দেখো উডের ডেসপেচকে মহাসনদ বলা হয় কেন, সেটা করতে হবে। বা একে তোমার ভারতের পাশ্চাত্য শিক্ষায় এই যে ম্যাগনা কার্টা বলা হয় না, কেন বলা হয়। আচ্ছা দেখো, 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনগুলির, এই যে 19 শতকের যে সমস্ত সমাজ সংস্কার আন্দোলনগুলো হয়েছিল, তার লক্ষ্যটা কি ছিল, 2 নম্বরের জন্য করতে হবে। আচ্ছা, মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন, নববিধান কি, 3 আইন বলতে কি বোঝো, এবং বাংলার নবজাগরণ বলতে কি বোঝো, এগুলো হচ্ছে 2 নম্বরের জন্য। তাহলে 8 নম্বর এবং 2 নম্বর কিন্তু বলে দিলাম। এরপরে যেটা আসছে 1 নম্বরের এমসিকিউ এসিকিউ যেগুলো থাকে, দেখো কোশ্চেন বলে দিচ্ছি আমি। দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা করে যেতেই হবে। উত্তরটা হবে স্যার উইলিয়াম জোন্স। সালটা কত না 1784 খ্রিস্টাব্দে। এরপর দেখো ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা হয়, তাই না। ফোর্ট উইলিয়াম কলেজটা কে প্রতিষ্ঠা করেছিল, দেখো লর্ড ওয়েলেসলি করেছিল। আচ্ছা, এই যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে, যেটা আমি বললাম, এখানেও 1 নম্বরের জন্য এটাও আসতে পারে, যে শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়, কি হবে না উইলিয়াম ক্যারি, মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার। এবার দেখো হিন্দু কলেজের বর্তমান নাম কি, কি হবে বলছে হিন্দু কলেজের বর্তমান নাম কি, সেটা হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এবার দেখো স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, ডেভিড হিয়ার। তারপরে কোশ্চেন দেখো ক্যালকাটা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, সালটা হচ্ছে 1835 খ্রিস্টাব্দে। তারপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন, লর্ড ক্যানিং। এবার দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন, স্যার জেমস উইলিয়াম কলভিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিল, সেটা হচ্ছে গুরুদাস বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রথম মহিলা চিকিৎসক, বাংলার প্রথম মহিলা, কিন্তু মহিলা চিকিৎসকের নাম হিসেবে
কাদম্বিনী গাঙ্গুলি, এই কোশ্চেনটা পুরো ভালো করে করে দিতে হবে। তারপরে দেখো ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আবার এখানে কোশ্চেন দিতে পারে যে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সেও কিন্তু রাজা রামমোহন রায়। এবারে ব্রাহ্ম সভা বা ব্রাহ্ম সমাজ বা আত্মীয় সভা সবই কিন্তু রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিল। তারপরে এটা খুব গুরুত্বপূর্ণ যে ডিরোজিও কে ছিলেন? ডিরোজিও কে ছিলেন? ওই যে হিন্দু কলেজের তরুণ শিক্ষক ছিলেন ডিরোজিও, এবং হচ্ছে ওই যে নব্যবঙ্গ আন্দোলন, সেই নব্যবঙ্গ গোষ্ঠীর কিন্তু নেতা ছিলেন। আচ্ছা, নব্যবঙ্গ গোষ্ঠীর দুটি পত্রিকার নাম বলো, কি হতে পারে? এনকোয়ার এবং হচ্ছে জ্ঞানান্বেষণ। এনকোয়ার এবং হচ্ছে জ্ঞানান্বেষণ। এরপরে দেখো একাডেমিক অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? ডিরোজিও। এবারে রবীন্দ্রনাথ কাকে বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী বলে অভিহিত করেছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তারপরে দেখো যে কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? এই যে বিধবা বিবাহ আইন যে পাস হয়েছিল তখন কে কে ছিল গভর্নর জেনারেল? কোন গভর্নর জেনারেল ছিলেন? উত্তর হবে কিন্তু লর্ড ক্যানিং। তারপর দেখো দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? খুব ভালো কোশ্চেন, যে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? হচ্ছে বীর শালিগ্রাম পান্তুলুন। ঠিক আছে, পান্তুলুকে। আচ্ছা, বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করে কে? রামমোহন, এবং সালটা হচ্ছে 1825 খ্রিস্টাব্দ। এবার দেখো বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়? ঊনবিংশ শতককে। দেখো ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? বেঙ্গল গেজেট। এটা খুব গুরুত্বপূর্ণ যে ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে বেঙ্গল গেজেট। তারপরে দেখো কবি ঈশ্বরগুপ্ত কোন পত্রিকার সম্পাদনা করতেন? উত্তরটা হবে সংবাদ প্রভাকর। তারপরে দেখো নীলদর্পণ নাটকটি ছাপা হয় কোথায়? হয়েছিল ছাপা? ঢাকাতে। এবার দেখো নীলদর্পণ নাটকে ইংরেজি অনুবাদকের প্রকাশক কে ছিলেন? দেখো নীলদর্পণ নাটক হয়েছিল কি তোমার দীনবন্ধু মিত্রের লেখা নীলদর্পণ, কিন্তু এটা ইংরেজি অনুবাদ কে করেছিলেন? এটা রেভারেন্ড জেমস লং। এবার দেখো নব্য বেদান্ত বলা হয় কাকে বলা হয়? নব্য বেদান্ত ওই যে স্বামী বিবেকানন্দ ছিলেন না, স্বামী বিবেকানন্দের যে মতবাদ ওটাকে বলা হয়। তাহলে স্বামী বিবেকানন্দের মতবাদকে বলা হয় কিন্তু নব্য বেদান্ত। এবার দেখো যত মত তত পথ, এইটা বলতে এটা তো জানি কে বলেছে? রামকৃষ্ণ। কিন্তু যত মত তত পথ বলতে শ্রী রামকৃষ্ণ বোঝাতে চেয়েছিলেন, কি বোঝাতে চেয়েছিলেন? অর্থাৎ সর্বধর্ম সমন্বয় আদর্শ। এবার দেখো প্রথম দৈনিক বাংলা সংবাদপত্রের নাম কি? সেটা হচ্ছে সংবাদ প্রভাকর। এবং চারণ কবি কাকে বলা হয়? মুকুন্দ দাসকে। তাহলে এই যে আমরা আজকে যে কোশ্চেন গুলো বললাম এগুলা কিন্তু যারা যারা এখনো এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করনি, আমি অনুরোধ করব যে এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে নেওয়ার জন্য। তো আগে ইতিহাসের যে প্রথম অধ্যায়ে যে সাজেশনটা দেওয়া হয়েছিল, যদি কেউ না দেখে থাকো সেটা কিন্তু অবশ্যই দেখে নিবে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। এবং আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করেছি, দ্বিতীয় অধ্যায় থেকে বললাম এইভাবে পরপর নিয়ে আসবো, এবং বাংলাতেও থাকবে, ইতিহাসও থাকবে। এইভাবে সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও কিন্তু মানে সমস্ত কিছু সাজেশন গুলো জেনে ভালোভাবে কিন্তু প্রিপারেশনটা নিতে পারে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।